তাহলে আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ের একটা বিশেষ বিদ্রোহ, সে বিদ্রোহ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব। সেখান থেকে মান 2, মান 4 ও মান 8-এর কিছু প্রশ্ন তোমাদের সবশেষে সেই প্রশ্নগুলো লেখানো হবে এবং ওই প্রশ্নের উত্তরগুলো তোমরা পরের দিন আমাকে লিখে দেবে। বিদ্রোহটার নাম হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। কি বিদ্রোহ? সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল হচ্ছে এক ধরনের আদিবাসী জনজাতি, মানে যারা প্রথমে এই হাজারিবাগ, পালামৌ, সিংভূম, মানভূম, ছোটনাগপুর এই সমস্ত এলাকায় বসবাস করত। প্রথমে ওখানে বসবাস করতো ওরা বংশ পরম্পরায়, বাপ 14 পুরুষ থেকে। কিন্তু 1793-এ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। তোমরা ক্লাস 8-এর ইতিহাস বই পড়েন নাই? সূর্যাস্ত আইন, বছরের শেষ দিন সূর্য ডোবার আগে জমিদারকে খাজনা পরিশোধ করতে হতো, অন্যথায় তাদের জমিদারি বাজেয়াপ্ত হতো। তা সেই সময়ের তুলনায় অতিরিক্ত খাজনা আদায় করার ফলে সাঁওতালরা তাদের চিরাচরিত বসবাসকারী এলাকা থেকে অন্যত্র চলে যায়। যেমন পালামৌ বা রাজমহল পাহাড়ের আশেপাশে এবং মুর্শিদাবাদের একাংশে, ওখানে গিয়ে বসবাস করা শুরু করে। মার দেবো কিন্তু তোমাদের, মুখের মধ্যে মনোযোগ নাই, হাসি বেশি। তাহলে সাঁওতালরা আগে যেখানে বংশ পরম্পরায় বসবাস করত, সেখানে জমির উপরে জমিদাররা এত পরিমাণে খাজনা ধার্য করে, মানে রাজস্ব, জমির উপরে যে ট্যাক্স হয়, সেই খাজনা পরিশোধে ব্যর্থ হয়ে তারা নিজেদের বাসভূমি ছেড়ে পালামৌ, রাজমহল এবং মুর্শিদাবাদের একাংশে গিয়ে বসবাস করা শুরু করে। সেই এলাকাটা একটু পার্বত্যময়, মানে পাহাড়ের ঢালু সমতল পাথুরে জমি। সেই জায়গাটার তারা নাম দেয় হচ্ছে দামিন-ই-কোহ বা পাহাড়ের প্রান্তদেশ। সেখানে সাঁওতালরা পতিত জমি, অর্থাৎ জঙ্গল ছিল, সেগুলো কেটে পরিষ্কার করে চাষযোগ্য করে তোলে। মানে ওগুলো পড়েছিল, তা পাথুরে জমি, সেগুলো অনেক কষ্ট করে সাঁওতালরা চাষের যোগ্য করে তোলে। মানে আগে কিন্তু ওগুলো জমি পড়েই ছিল, সাঁওতালরা গিয়ে জঙ্গল টঙ্গল পরিষ্কার করে সেই জমিগুলোতে চাষাবাদ শুরু করে এবং দীর্ঘদিন তারা ওখানে সেই নিষ্কট জমিগুলোর উপর চাষাবাদ করতেছিল। ঠিক আছে? কিন্তু পরবর্তীতে ইংরেজ এবং তার সহযোগী জমিদাররা সেখানেও ওই জমিগুলোর উপরে ট্যাক্স বসায়। বোঝা গেল ব্যাপারটা? এছাড়া ট্যাক্স মানে রাজস্ব অনাদায়, অত্যাচার ও আরো বিভিন্ন কারণে সাঁওতালরা বিদ্রোহ করে। 1855 30 জুন বিদ্রোহ ঘোষণা হয় এবং পরের মাসে 7 জুলাই, অর্থাৎ 1855 সালের 7 জুলাই প্রকাশ্যে বিদ্রোহ শুরু হয়। এই সাঁওতালরা যে বিদ্রোহ করছিল সেটাকেই বলা হয় সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল হুল। মানে সাঁওতালি ভাষায় বিদ্রোহকে হুল বলা হয়। এক মানের প্রশ্ন কিন্তু আসে, হুল কথার অর্থ কি? বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়েছিল? 1855 খ্রিস্টাব্দের 30 জুন। আর প্রকাশ ঘোষণা হয়েছিল 1855 খ্রিস্টাব্দের 30 জুন, আর প্রকাশ্যে শুরু হয়েছিল 1855 খ্রিস্টাব্দের 7 জুলাই। তো অসুবিধা আছে কোনো কিছু? কথা বলো না। আর এবার মনোযোগ কম দেখতেছি, কিন্তু আমি উঠলে কিন্তু লাঠি লাগাবো। তাহলে আবার শুনো, সাঁওতালরা প্রথমে যে এলাকায় বাস করতো সেই এলাকায় জমিদাররা অতিরিক্ত খাজনা চাপায়। সেখান থেকে তারা কোথায় চলে যায়? পালামৌ, রাজমহল ও মুর্শিদাবাদের একাংশে। সেই জায়গাটার নাম দেয় তারা দামিনী-কোহ বা পাহাড়ের প্রান্তদেশ। এবং সেখানে তারা কিন্তু অনুর্বর জমি, পতিত জমি, জঙ্গলময় জমি উদ্ধার করে চাষাবাদ করতে থাকে। মানে মোটামুটি সাঁওতালদের এলাকা ধরো প্রায় অ্যাপ্রক্স 14,000 বর্গ মাইল ধরো, তার মধ্যে 500 বর্গ মাইল ছিল খালি আবাদি এলাকা, আর বাকি কিন্তু বনাঞ্চল।
আর সেই আবাদি এলাকা জঙ্গল পাথুরে ময় ভূমি আর কি, সেখানেই সাঁওতালরা কষ্ট করে চাষাবাদ করতেছিল, খুব কষ্ট করে কৃষিকাজ, এবং তার সঙ্গে বনজ সম্পদ মানে বনের কাঠ, বনের মোম মধু, বনের পশু পাখি, জ্বালানি কাঠ বা কাঠ বিক্রি করতো। এইভাবে কিন্তু ওরা কষ্ট করে জীবন জীবিকা চালাতো। কিন্তু এদের উপর বহিরাগত যারা মহাজন ব্যবসায়ী, মানে যাদেরকে সাঁওতালরা দিকু বলতো, মানে সাঁওতালদের এলাকায় যারা বাইরে থেকে আসতো, যেমন রেলপথ স্থাপনের জন্য ঠিকাদার বা কর্মচারী, ব্যবসায়ীর জন্য বিশেষ করে বাঙালি ব্যবসায়ী ও গুজরাটি ব্যবসায়ী এবং মহাজন, এরা কারা আর বাইরে থেকে প্রবেশ করতো, সাঁওতালরা এদেরকে দিকু বলতো। কি বলতো? আর 1851 সালের তথ্য অনুযায়ী সেখানে মোটামুটি প্রায় গ্রাম ছিল হচ্ছে 1437টা গ্রাম ছিল। 1851 সালের মানে বিদ্রোহটা হয়েছিল কত 55-তে, তার 4 বছর আগে তথ্য অনুসারে সাঁওতালদের গ্রাম ছিল কয়টা? 1437টা। সেখানে 82,715 জন সাঁওতাল বাস করত। মানে এটা 1851 সালের রিপোর্ট, বুঝা গেল ব্যাপারটা? মানে ওই যে ওদের দামিনী কোহ এলাকা, যে পাহাড়ের প্রান্তদের যে এলাকা, সেখানে 1437টা গ্রামে 82,715 জন সাঁওতাল বাস করত। বোঝা গেল ব্যাপারটা? তা এই যে সাঁওতাল বিদ্রোহ হলো, সাঁওতালরা যে হুল ঘোষণা করলো, এর উদ্দেশ্য ছিল খের ওয়ারি বা স্বাধীন সাঁওতাল রাজ্য গঠন। খেরওয়ার মানে সাঁওতাল বিদ্রোহের চূড়ান্ত লক্ষ্য ছিল হচ্ছে খেরওয়ার বা স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠা। মানে সিধু কানু নামে দুই ভাই, সিধু এবং কানু নামে দুই ভাই, মানে ওদের টাইটেল হচ্ছে মুর্মু, চুনা মুর্মুর পুত্র সিধু মুর্মু ও কানু মুর্মু। বর্তমান ভারতবর্ষের রাষ্ট্রপতি কে? দ্রৌপদী মুর্মু। টাইটেলটা শুনলেন না? এরা হচ্ছে সাঁওতাল। এই মনে করো সিধু কানুরদের বংশধর। তো সিধু মুর্মু এবং কানু মুর্মু তারা 1855 সালের শুরুতে ঘোষণা করে যে সাঁওতালদের যে দেবতা, সাঁওতালরা যাকে পূজা করে, তার নাম হচ্ছে মারাংগুরু। সাঁওতালদের দেবতার নাম মারাংগুরু। যেমন মুন্ডা বিদ্রোহের নেতা বিশ্বা মুন্ডার উপাস্য দেবতা ছিল সিংবোংড়া বা সূর্য দেবতা, সেই রকম সাঁওতালদের দেবতার নাম কি? মারাংগুরু। আর সাঁওতালরা শাল গাছকে পবিত্র বৃক্ষ মনে করত। আর ঔপনিবেশিক অরণ্যায়ন চালু করে ব্রিটিশরা শাল গাছ কাটতেছিল, কারণ রেলপথের স্লিপার, ওই যে রেল লাইনের নিচে যে বসায়, তারপরে বিভিন্ন সেতু বা জাহাজ নির্মাণ বা আসবাবপত্র, মানে বিভিন্ন বিল্ডিংয়ের যে খুঁটি, আগে তো কংক্রিট ছিল না, শালের খুঁটি ছিল, ওই জন্য ব্রিটিশরা সাঁওতাল গাছ কাটা শুরু করছিল। আর সাঁওতালরা কিন্তু শাল গাছকে পবিত্র বৃক্ষ মনে করতো, তারা পূজা করতো। ঠিক আছে? এই শাল গাছ কাটা বা সাঁওতালদের উপর অতিরিক্ত রাজস্ব, এছাড়া আরো অনেক কারণ আছে বলতেছি। তো সিধু কানু প্রচার করে যে আমাদের যে ঠাকুর মারাংগুরু আমাদের স্বপ্নাদেশ দিয়েছে, মানে স্বপ্নে আদেশ দিয়েছে যে খেরওয়ার অর্থাৎ স্বাধীন সাঁওতাল রাজ্য গঠন করতে হবে, এবং আমাদের এলাকা থেকে ব্রিটিশ মহাজন, জমিদার, বহিরাগত দিকু যারা, তাদেরকে বিতরণ করতে হবে। মানে প্রথম দিকে এদের লক্ষ্য ছিল সুদখোর মহাজন, রেল কর্মচারী, ঠিকাদার, বিভিন্ন ব্যবসায়ী যারা দিকু, তারপরে জমিদার, তারপরে সবার উপরে হলো ব্রিটিশ, ইংরেজরা। ঠিক আছে? এইভাবে সাঁওতালরা তাদের কথায় উদ্বুদ্ধ হয়। মানে সিধু কানু প্রচার করে যে ঠাকুরের আশীর্বাদে ইংরেজদের গুলি বা কামানের গোলা আমাদের কিচ্ছু করতে পারবে না। যদি আমরা মারাও যাই, মারাংগুরুর আশীর্বাদে আবার আমরা বেঁচে উঠব। এইভাবে এই যে সিধু কানুর যে প্রচার, এটা সাঁওতালদের এই যে সেই সময়ে যে 82,715 জন সাঁওতাল ছিল, নারী পুরুষ নির্বিশেষে, সবার মনের মধ্যে একটা জোশ আসে, মানে তারা বিদ্রোহের একটা তারা শুরু করে, মানে তাদের মধ্যে একটা ইন্ধন তৈরি হয়। বোঝা গেল একটা? এবং সিধু কানুর ডাকে বা আহ্বানে, সিধু কানুর আহ্বানে 1855 সালের 30শে জুন 10,000 সাঁওতাল
ভাগনাডিহির মাঠে, মনে রাখবেন, ভাগনাডিহির মাঠে 10,000 সাঁওতাল 1855 সালের 30 জুন জড়ো হয়। তারা স্লোগান দিয়েছে, চল চল ভাগনাডিহি, খেরোয়ার অর্থাৎ স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠা করতে হবে, সাঁওতালদের এলাকা থেকে দিকুদের বহিষ্কার করতে হবে, মহাজনদের বহিষ্কার করতে হবে, অত্যাচারী ইংরেজদের তথা জমিদারদের তাড়াতে হবে ভারত থেকে, মানে বিশেষ করে ইংরেজদের, ব্রিটিশ রাজশক্তি বিরোধী। সেখানে 10,000 সাঁওতাল জড়ো হয়ে তীব্র বিদ্রোহ ঘোষণা করে এবং অল্প সময়ের মধ্যে মুঙ্গের থেকে, বিহারের যে মুঙ্গের, মানে মুর্শিদাবাদের ভাগলপুর থেকে বিহারের মুঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিদ্রোহ ছড়িয়ে পড়ে। 10,000, 20,000, ক্রমে 50,000 মানুষের মধ্যে এই বিদ্রোহের রাজ ছড়িয়ে পড়ে। এবং সিধু কানু ছাড়াও চাঁদ ভৈরব নামে 2 ভাই ছিল, তারা পাকুড়ের রাজবাড়ি দখল করে নিয়েছিল। এছাড়া কালো প্রামাণিক, ডোমন মাঝি, চাঁদ ভৈরব, বীর সিং, এগুলো ছিল সাঁওতাল বিদ্রোহের অন্যতম নেতা। সিধু কানু তো আছেই প্রধান নেতা, ঠিক আছে। তারা দিঘি থানার, দিঘি নামে একটা থানা ছিল, সেখানকার অত্যাচারী দারোগা, তার নাম মহেশলাল দত্ত, তাকে খুন করে। এছাড়া আরো অনেক ব্রিটিশ কর্মচারীদের খুন করেছিল তারা। এছাড়া একজন অত্যাচারী মহাজন ছিল কেনারাম ভগত, তাকেও হত্যা করে। তার সঙ্গে সঙ্গে আরো অনেক মহাজনকে হত্যা করে, যারা তাদের উপর অত্যাচার করছিল, তাদেরকে বিভিন্নভাবে শোষণ করছিল। সাঁওতালরা মানে এই যে ওদের যে অস্ত্র, তীর ধনুক, বল্লম, বর্ষা, টাঙ্গি, তারপরে যে বাটুল, গুলতি যে সরে, এগুলো নিয়ে থানা, পোস্ট অফিস, ব্রিটিশদের বাংলো, এই সাহেবদের যে বাংলো থাকে, রেল লাইন, সব উপরে দিয়ে একদম তছনছ করে দেয়। থানা, ডাকঘর, রেল স্টেশন, ওগুলো সব আগুন লাগায় দেয়। একটা বিস্তীর্ণ এলাকা ওদের দখলে চলে আসে। প্রথম দিকে একজন ব্রিটিশ সেনাপতি মেজর বরস বিদ্রোহী, মানে সাঁওতাল বিদ্রোহ দমন করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে। সাঁওতালরা প্রথম দিকে অনেক ইংরেজদের, অনেক জমিদারদের, অনেক মহাজনদের, অনেক ব্রিটিশ কর্মচারীদের হত্যা করেছিল। কিন্তু পরবর্তীতে মানে 1856 ফেব্রুয়ারি মাসে একজন ব্রিটিশ সেনাপতি জার্ভিস, সে বহু সেনা নিয়ে গিয়ে সাঁওতালদের দমন করে, সাঁওতাল বিদ্রোহ দমন করে। এবং এই দমনে মুর্শিদাবাদের তৎকালীন নবাব তাদেরকে হস্তি বাহিনী দিয়ে সাহায্য করছিল, মানে হাতি বাহিনী পাঠিয়ে প্রায় 23,000 সাঁওতালকে বিভিন্নভাবে হত্যা করা হয়। হাতির পায়ে পিষে মেরে, বা কাউকে ফাঁসিতে ঝুলিয়ে, বা গুলি করে 23,000 সাঁওতালকে 50,000 বিদ্রোহ করছিল, তার মধ্যে 23,000 সাঁওতালকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সিধু কানু এদেরকে, চাঁদ ভৈরব, সব নারী পুরুষ, সব শিশুকে পর্যন্ত রেহাই দেয়নি, গুলি করে হত্যা করছে, ফাঁসিতে ঝোলাইছে, হাতির পায়ের তলায় পিষে মারছে। এইরকম একটা পরিস্থিতি। অবশেষে 1856 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে এই বিদ্রোহ দমন হয়। তাই এই যে সাঁওতাল বিদ্রোহ বললাম, একটা বিবরণ দিলাম, এর নিশ্চয় কারণ আছে। এখন কারণগুলো আলোচনা করি, যেটা মান 4-এর প্রশ্ন তোমরা পড়বেন, এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকে একবার আসছিল। তা সাঁওতাল বিদ্রোহে আমি মোটামুটি 7-8টা কারণ আলোচনা করব। তোমরা যদি মনোযোগ দিয়ে শোনেন, তোমাদের এখানেই বুঝতে হবে, এখানেই বলতে পারবেন। তোমরা মনোযোগী না হলে বলতে পারবেন না। এক হচ্ছে অতিরিক্ত রাজস্ব। প্রথম পয়েন্ট কি? মানে সাঁওতালরা এই যে পতিত জমি বা অনুর্বর জমি বা জঙ্গলময় জমি যে ওরা কষ্ট করে উদ্ধার করলো, মানে পরিষ্কার করে যে চাষাবাদ শুরু করলো, এই জমি কিন্তু প্রথমে নিষ্কর জমি ছিল, মানে ট্যাক্স ফ্রি ল্যান্ড, জমি তো পড়েছিল। কিন্তু পরবর্তীতে ইংরেজ এবং তার সহযোগী জমিদাররা এই নিষ্কর জমির উপরে ওরা কি চাপায়, খাজনা চাপায়। এবং দেখা গেছে 18 বছরে 10 গুণ খাজনা বাড়ছে। ধরো আজ থেকে 18 বছর আগে খাজনা ছিল একটা জমিতে 10 টাকা 1 বিঘায়, ধরো সাপোজ। 18 বছর পর দেখা গেল ওখানে 100 টাকা হয়ে গেছে। মানে খাজনা এত পরিমাণে বাড়তেছিল, যার ফলে সাঁওতালদের সেই খাজনা মেটানো অসম্ভব হয়ে পড়ছিল। এটা 1 নম্বর পয়েন্ট। তার ফলে তাদের মধ্যে কি তৈরি হয়, ক্ষোভ তৈরি হয়, এবং তারা বিদ্রোহের পথে পা বাড়ায়। একটা কারণ কিন্তু বললাম, অতিরিক্ত রাজস্ব। বুঝছেন কি বোঝেন নাই? পরের পয়েন্ট, রাজস্ব অনাদায় অত্যাচার। মানে সাঁওতালরা যখন রাজস্ব দিতে পারতো না, তখন তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার করা হতো। তাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া,
তাদের হাঁস মুরগি গরু ছাগল ছিনিয়ে নেওয়া, তাদের মা বোনদের সম্মানহানি করা, সাঁওতালদের প্রহার করা মানে পেটানো, এই সমস্ত বিভিন্ন অত্যাচার করা হতো তাদের উপরে। 2টা কারণ বললাম, মনে রাখবেন কিন্তু। 3 নম্বর কারণ হচ্ছে সাঁওতালদের নিজস্ব আইন বাতিল, মানে সাঁওতালদের এলাকায় সাঁওতালদের নিজস্ব আইন চলতো, মানে তাদের বিচার ব্যবস্থা, তাদের বিবাহ রীতি বা তাদের বিভিন্ন রীতিনীতি এরা নিজস্ব নিয়মের উপরে চলতো, ওরা বাইরের জগতের নিয়ম ধার ধারতো না। কিন্তু ব্রিটিশরা এসে সাঁওতালদের নিজস্ব আইন বাতিল করে দিয়ে তাদের নিজস্ব ব্রিটিশদের যে নিজের আইন, জটিল আইন চাপিয়ে দেয়। আর এই জটিল আইন খুব ভেজাল, খুব ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ বিচার ব্যবস্থা, এবং সাঁওতালদের এটা অপছন্দের তালিকায় ছিল। সেই কারণে সাঁওতালরা কিন্তু মনে মনে ক্রুদ্ধ হয় এবং বিদ্রোহের পথে পা বাড়ায়। বোঝা গেল ভাবটা? তাহলে সাঁওতালদের নিজস্ব আইন বাতিল অথবা সাঁওতাল এলাকায় ব্রিটিশ আইন প্রণয়ন বা প্রবর্তন, এটা একটা কিন্তু সাঁওতাল বিদ্রোহের কারণ। এরপর আসবো পরের পয়েন্টে, বেগাশ্রম। তোমরা জানেন যে 1853 সালের 16 এপ্রিল ভারতবর্ষে রেলপথ চালু হয়েছিল না? 1854-তে পশ্চিমবঙ্গে হাওড়া থেকে হুগলি। তা এই যে রেলপথ যখন চালু হয়েছিল তার আগের থেকে তো রেল লাইন পাতার কাজ শুরু হয়েছিল। একটা রেল লাইন পাতার কাজে কত শ্রমিক লাগে। তো এই সহজ সরল সাঁওতালদের রেল কর্মচারী বা ঠিকাদাররা বেশি মজুরির লোভ দেখিয়ে তাদেরকে নিয়ে যে কাজ করাইতো। ধরো উদাহরণ দিচ্ছি, দিনে 1 টাকা দিবে আজকে, যদিও কম ছিল অনেক, আমি উদাহরণ দিচ্ছি। তাহলে কোনো সাঁওতাল যদি 30 দিন কাজ করে কত টাকা পাবে? 30 দিন কাজ করার পর হয়তো বেতন চাইতে দিত, মজুরি চাইতো, ওকে হয়তো দিত 2 টাকা বা 5 টাকা। তখন বলতো বাবু আমি তো 30 টাকা পাবো, মানে কিসের টাকা? ওকে হয়তো লাথি মারতো বা চাবুক দিয়ে বেরোতো, অত্যাচার করতো, মানে সঠিক ন্যায্য মজুরি দিত না। মানে এটা এক কথা বেগাশ্রম। তাহলে ও পাওয়ার কথা 30 টাকা, ও পাইলে ধরো 2 টাকা 5 টাকা, তাহলে এটা বেকার খাটনি হলো না বাকিটা? অর্থাৎ প্রতারণা করা একটা এক ধরনের। এছাড়া তোমরা দিতে পারেন পয়েন্ট ধর্মান্তরিতকরণ। দেখবেন ইংরেজরা যেখানেই গেছে, যেখানে ইংরেজরা উপনিবেশ স্থাপন করছিল সেখানে ইংরেজদের সঙ্গে বিভিন্ন খ্রিস্টান মিশনারিরা গেছে। খ্রিস্টান মিশনারিদের কাজ হচ্ছে খ্রিস্টান ধর্ম প্রচার করা, মানে যারা হিন্দু তাদেরকে খ্রিস্টান ধর্মে ট্রান্সফার করা, বা যারা মুসলিম, বৌদ্ধ, জৈন, মানে অন্য অন্য ধর্মের মানুষদের খ্রিস্টান ধর্মে নিয়ে আসা। মানে খ্রিস্টানরা মনে করতো আমাদের ধর্ম সেরা পৃথিবীর মধ্যে, আর আমরা যদি অন্য অন্য ধর্মের মানুষকে খ্রিস্টানে নিয়ে আসতে পারি এই ধর্মে, তাহলে আমাদের স্বর্গে যাওয়ার রাস্তা মসৃণ হবে, মানে আমাদের পুণ্য অর্জন হবে। ওই জন্য ওরা যেখানে যেত অন্যকে খ্রিস্টান বানাতে চেষ্টা করতো, সেটা ভুলিয়ে ভালি হোক, ব্রেন ওয়াশ করে হোক, বা লোভ দেখিয়ে হোক। মানে বাড়ি গড়ি দেওয়ার লোক, গরু দেওয়ার লোক, কারো হালের গরু নেই, বা কারো বেটির বিয়ে সাহায্য, বা কারো চাষের জমি। তা সহজ সরল সাঁওতালদের তারা এইভাবে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে ওরা কিন্তু ধর্মান্তরিতকরণ করছিল। এই কারণে সবাই তো আর লোভী ছিল না বা সহজ সরল ছিল না যে অন্যের ফাঁদে পা দিবে, সেই জন্য সাঁওতালদের মধ্যে একটা কিন্তু ক্ষোভ তৈরি হয়। এছাড়া পয়েন্ট দিতে পারেন তোমরা নীল চাষে বাধ্য করা। তোমরা জানেন যে 1859 সালে নীল বিদ্রোহ হয়েছিল, তার আগের থেকে নীল চাষ। মহাজনরা কি করতো বা নীলকররা কি করতো, সাঁওতালদের বিঘা প্রতি 2 টাকা দাদন দিয়ে নীল চাষে বাধ্য করে দিত, আর নীল চাষ না করলে তাদের উপর অত্যাচার করত। এই কারণে সাঁওতালদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তাহলে আমি পরপর এই যে পয়েন্টগুলো আলোচনা করলাম, বোঝা গেছে কি জানি গেছে? কারণ এখন আসি বৈশিষ্ট্যে। দেখবেন একটা মান 2-এর প্রশ্ন হচ্ছে সাঁওতাল বিদ্রোহ বৈশিষ্ট্য। এই বিদ্রোহ শুধুমাত্র সাঁওতালরা করেনি, সাঁওতালদের সঙ্গে তাঁতি, গোয়ালা, তেলি মানে যারা তেল বিক্রি করতো, কামার, কুমোর, নাপিত, ধোপা, সবাই এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। কেন? কারণ এরাও তো বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত, নিপীড়িত ছিল। কাদের দ্বারা? মহাজনের দ্বারা। কাদের দ্বারা? ব্রিটিশদের দ্বারা, জমিদারদের দ্বারা, তাই না? ওই জন্য এরাও সাঁওতাল বিদ্রোহে অংশগ্রহণ করছিল।
এক। 2 নম্বর একটা বৈশিষ্ট্য বলতেছি, সাঁওতাল বিদ্রোহ শুধু সাঁওতাল পুরুষরা কিন্তু বিদ্রোহ অংশগ্রহণ করেনি, নারীরাও অংশগ্রহণ করছিল। এবং নারীরা তাদের শিশুকে ওই যে দেখবেন আদিবাসীরা পিঠের মধ্যে বেঁধে নেয়, এবং যতক্ষণ পর্যন্ত সাঁওতালদের দেখবেন একটা বাদ্যযন্ত্র আছে মাদল, যতক্ষণ পর্যন্ত মাদল বাজবে ততক্ষণ কোনো সাঁওতাল সারেন্ডার করবে না, আজার মারাও যাও। একজন ইংরেজ সৈনিক বলছে যে সাঁওতালরা ছিল অকুত ভয়, যতক্ষণ মাদল বাজতো ততক্ষণ ওরা বিদ্রোহ চালিয়ে যেত, লড়াই চালিয়ে যেত। বোঝা গেল ব্যাপারটা? থামতো না। একজন অধ্যাপক আছে নরহরি কবিরাজ, এই বিদ্রোহকে গণবিদ্রোহ বলছিল, কারণ সমাজের অন্যান্য স্তরের মানুষও এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। এবং একজন অধ্যাপক আছে সুপ্রকাশ রায়, এই বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূত বলছে। মহাবিদ্রোহ কবে হয়েছিল? 57-তে, মানে সিপাহী বিদ্রোহ, আর এটা 55-56-তে হয়েছিল। ওই জন্য এই সাঁওতাল বিদ্রোহকে অধ্যাপক সুপ্রকাশ রায় মহাবিদ্রোহের অগ্রদূত বলছে। এবং আরেকজন ঐতিহাসিক, তার নাম রমেশ চন্দ্র মজুমদার, তিনি তার গ্রন্থ ফ্রিডম স্ট্রাগল, এই গ্রন্থে বলেছেন যে যদি আমির মনোযোগ কম দেখতেছি, ধরবো কিন্তু আমি ট্রাই করব। রমেশ চন্দ্র মজুমদার বলছে যে যদি 1857 সালের মহাবিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামের মর্যাদা দেওয়া হয়, তাহলে সাঁওতাল বিদ্রোহকেও স্বাধীনতা সংগ্রামের মর্যাদা দেওয়া উচিত। এটা কম, কোনো অংশে কম ছিল না। এইগুলো বৈশিষ্ট্য। এরপর ফলাফল বা গুরুত্বে আসি। সাঁওতাল বিদ্রোহ 1855 30 জুন শুরু ঘোষণা হলো, 7 জুলাই প্রকাশে শুরু হলো। তাহলে 1855 জুন থেকে 1856 ফেব্রুয়ারি মাস পর্যন্ত, মানে 8 মাস বিদ্রোহটা চলছিল। চলার পর সেটা দমন হয়, 23,000 সাঁওতালকে নির্বিচারে হত্যা করা হয়, সাঁওতালদের নেতাদের ফাঁসি দেওয়া হয়, গুলি করে হত্যা করা হয়, তাই তো? তা কোনো বিদ্রোহ ব্যর্থ হলেও তার কিন্তু কিছু তাৎক্ষণিক বা সুদূর প্রসারী একটা প্রভাব থাকে, যার ফলে সেই অদূর ভবিষ্যতে সেই বিদ্রোহ যাতে আর না হয় সেই জন্য কিছু সুযোগ সুবিধা যারা বিদ্রোহ করে তাদের প্রদান করা হয়। তাহলে দেখো সাঁওতাল বিদ্রোহে সাঁওতালদের কি কি লাভ হলো বা এর ফল কি হলো? 1, সাঁওতালদের পৃথক জাতি হিসেবে ঘোষণা করা হলো। 2, সাঁওতালদের জন্য আলাদা এলাকা গঠন করে সেই এলাকাকে সাঁওতাল পরগনা ঘোষণা করা হলো। 3, সাঁওতালদের এলাকায় সুদের হার বেঁধে দেওয়া হলো। আগে কিন্তু 50 থেকে 500% সুদ নিত। মনে করে নিচে 10 টাকা লেখি রেখেছে 100, তার উপরে আবার সুদ। বুঝলেন ব্যাপারটা? ওই জন্য কোন সাঁওতাল যদি একবার দিকুদের কাছে ঋণ নিত, মহাজনের কাছে, তার ছেলে মানে তার 14 গোষ্ঠী ঋণ শোধ করতে পারতো না। মনে করো কোনো সাঁওতাল ঋণ নিল, মারা গেল, ওর মৃতদেহটাকে পোড়া মানে সৎকার করতে দিবে না, তার ছেলেকে বন্ডে সই করতে হতো যে তোর বাপের ঋণ তুই শোধ করবি, সই করে দে দলিলে, তারপরে ওই মৃতদেহকে নিয়ে দিত। এতটা নিষ্ঠুর ছিল মহাজনরা। তারপর ও আবার শোধ করতে পারতো না, তার ছেলে শোধ করতো, তার ছেলে শোধ করতে পারতো না, তার ছেলে শোধ করতো। মানে বংশ পরম্পরায় ঋণ চলতেই থাকতো। মানে সুদ ছিল তো চক্রবৃদ্ধি। ধরো 10 টাকা নিত, নিয়ে লিখে রাখতো কত, 5 0 একটা 100, তাহলে 1 মাস পর কত হতো? যদি 50% না ধরি, নিম্নতম 50%, তাহলে 150, নিচে 10 টাকা, 1 মাস পর 150, 2 মাস পর, ঠিক কিনা? এইভাবে সুদ বাড়তে এত পরিমাণে সুদ হয়ে যেত, ওই সুদ শোধ করার ক্ষমতা তাদের ছিল না। বোঝা গেল ব্যাপারটা? ওই জন্য সাঁওতাল পরগনায় সুদের হার ফিক্সড, মানে বেঁধে দেওয়া হয়। আর সাঁওতাল পরগনায় দিকুদের প্রবেশ নিষিদ্ধ হয়, মানে বহিরাগত ব্যবসায়ী মহাজন যারা ওই কেনারাম বেচারাম বাটখারার মাধ্যমে ঠকাইতো। ওটা একটু বলি। কেনারাম বাটখারা কি? মনে করো কোনো সাঁওতাল ধান বা গম বিক্রি করতে আনলো বাজারে, মহাজন বা ব্যবসায়ীরা কিনে নিল। মনে করো একটা বড় পাথর লেখা আছে 40 কেজি, কিন্তু আসলে ওইটা 50 কেজি। তাহলে যখন 40 কেজি গম নিল, আসলে কত নিল? তাহলে 10 কেজি ওদের এমনিতে লাভ, মহাজনদের বা ব্যবসায়ীদের। ঠকলো কারা? সাঁওতালরা। এই যে ওরা বেশি ওজনের বাটখারা দিয়ে
সহজ সরল সাঁওতালদের কাছ থেকে জিনিস যে ক্রয় করতো, এটাকে বলা হয় কেনারাম বাটখারা। কি বাটখারা? বা বড় বাউ, যেহেতু আয়তনে আকার মানে ওজনে বেশি ছিল। আবার সাঁওতালরা যখন মহাজন ব্যবসায়ীদের কাছ থেকে জিনিস কিনতো, কি কিনতো? তেল, নুন, ডাল কিন্তু না, এরা তো আর বাড়িতে তৈরি করতে পারতো না। এইগুলোও কেনার সময় এদেরকে আবার ঠকাতো ব্যবসায়ীরা। কিভাবে? মনে করো 1 কেজি ডাল নিল, পাথরটা আছে 1 কেজি লেখা, কিন্তু আসলে ওটা অত 700 গ্রাম, 300 গ্রাম কম। এটাকে বলে বেচারাম বাটখারা বা ছোট বাউ, মানে কম ওজনের বাটখারা দিয়ে সাঁওতালদের ওজনে কম দিত। এই যে কেনারাম বাটখারা, বেচারাম বাটখারা, বুঝছেন তো? বড় বাউ ছোট বাউ, এটা তো মানে কথায় বলে না, চোরের 10 দিন গিরির 1 দিন। বাপ কেউ ছাড়ে না। ধীরে 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 কি হয়েছে, সাঁওতালদের মধ্যে এই সত্যিটা প্রকাশিত হয়েছে, এই যে জোচ্চুরিটা ব্যবসায়ীদের। তার ফলে সাঁওতালদের মধ্যে কি তৈরি হয়েছে? রাগ তৈরি হয়েছে, এবং তারা এই সমস্ত অত্যাচারী ব্যবসায়ী মহাজনদের বিরুদ্ধে বিদ্রোহ করছে। বোঝানো ব্যাপারটা? সেই জন্য সাঁওতাল বিদ্রোহের পর বহিরাগত দিকুদের সাঁওতাল পরগনায় প্রবেশ কিন্তু নিষিদ্ধ করে দেওয়া ছিল। তবে একটা জিনিস করা হয় নাই, যারা খ্রিস্টান মিশনারি ছিল, যারা খ্রিস্টান ধর্ম প্রচার করতো, তাদের কিন্তু অবাধ প্রবেশের অধিকার দেওয়া হয়েছে সাঁওতাল পরগনায়, ওদের প্রবেশ নিষিদ্ধ হয়নি। ঠিক আছে, এই হলো ফলাফল, মোটামুটি 5-6টা। তাহলে সাঁওতাল বিদ্রোহ কি, সাঁওতাল বিদ্রোহকে হুল বলা হয়, সাঁওতাল বিদ্রোহের উদ্দেশ্য কি, খেরোয়ার বা স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠা, সাঁওতাল বিদ্রোহের প্রতীক শাল গাছ, শাল গাছকে পবিত্র বৃক্ষ মনে করতো, সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু কানু, চাঁদ, ভৈরব, ডোমন মাঝি, কালো প্রামাণিক, বীর সিং, দামিনী কোহ কি, পাহাড়ের প্রান্ত দেশ, দিকু কারা, কেনারাম বেচারাম কি। আর একটা জিনিস বোঝানো হয় না, এটাই লাস্ট, কামিয়াতি আর হারোয়ারি প্রথা। এই জিনিসটা বোঝালেই এটা শেষ হয়ে যাবে। দেখো, মনে করো আমি একজন সাঁওতাল, আমি মহাজনের কাছে ঋণ নিছি, ধরো 10 টাকা ঋণ নিলাম। এখন এই ঋণটা যতদিন পর্যন্ত শোধ করতে পারবো না, ততদিন মিনিমাম মাসে কয়েকদিন মহাজনের জমিতে আমাকে বেগার থাকতে হবে। এটাকে বলা হয় কামিয়াতি প্রথা। মানে কোনো সাঁওতাল মহাজনের কাছে যখন ঋণ নেয়, ওই ঋণটা যতদিন পর্যন্ত শোধ না হচ্ছে, ততদিন পর্যন্ত মহাজনের জমিতে বেগার থাকতে হবে। এটাকে বলে কামিয়াতি প্রথা। এটা একটা মানে ঋণ নেওয়ার আগেই কিন্তু সই করতে হতো একটা বন্ড টাইপের। আর হার ওয়াহি কি, মনে করো কোনো সাঁওতাল ঋণ নিয়ে শোধ করতে পারলো না, ব্যর্থ হলো, ওর তো ঋণ চলতেছে, তাহলে ওকে ওর গরু যে বলদ আছে, বলদ দিয়ে মহাজনের জমিতে লাঙল দিতে, মানে জমি চাষ করে দিতে হবে। এবং এর সঙ্গে ঋণের যে সুদ সেটা ছিল 33%, মানে জমিতে লাঙলও দেওয়া লাগবে, সঙ্গে ঋণের যে ঋণটা হয়েছে সেটা 33% সুদ দিতে হবে। এটা হচ্ছে হার ওয়াহি প্রথা। মানে কোনো সাঁওতাল ঋণ নিয়ে যদি ঋণ পরিশোধে ব্যর্থ হয়, তাহলে সেই সাঁওতালকে মহাজনের জমিতে লাঙল দিতে হতো, এবং যে ঋণ করেছিল তার 33% সুদ দিতে হতো। এটা হচ্ছে হার ওয়াহি প্রথা। এই কামিয়াতি এবং হার ওয়াহি, এটা 2 ধরনের হচ্ছে বন্ড। হ্যাঁ, প্রচুর জমি ছিল। তাহলে বোঝা গেছে, কামিয়াতি হচ্ছে কোনো সাঁওতাল মহাজনের কাছে ঋণ নিল, এই ঋণটা যতদিন না পরিশোধ হচ্ছে ততদিন পর্যন্ত তাকে মহাজনের জমিতে মাসে নির্দিষ্ট কয়েকদিন বেকার থাকতে হবে। মনে করো মাসে 3 দিন বা 5 দিন মালিক মহাজনের জমিতে গিয়ে কাজ করতে হবে। আর হারওয়াহি মানে কোনো সাঁওতাল ঋণ পরিশোধে ব্যর্থ হইলো, তাহলে তাকে মহাজনের জমিতে গিয়ে লাঙল দিতে হবে, সঙ্গে 33% সুদ। এটা মাধ্যমিকে একবার আসছিল কিন্তু মানবীয় প্রশ্ন, কামিয়াতি হারওয়াহি প্রথা। কি বোঝা গেছে কি যায় নাই? তাহলে এই হলো সাঁওতাল বিদ্রোহের পরিপূর্ণ বিশ্লেষণ, পরিপূর্ণ ব্যাখ্যা আমি তোমাদের বোঝাইলাম। আশা করি তোমরা বুঝছেন। তাহলে কি কি প্রশ্ন? বড় বাউ, ছোট বাউ বা কেনারাম বেচারাম বাটখারা বা দিকু কারা বা দামিনী কোহ, কামিয়াতি হারওয়ারি বা সাঁওতাল বিদ্রোহ ব্যর্থতার কারণ। ব্যর্থতার কারণ একটু বলি, কোনো বিদ্রোহ, যে কোনো বিদ্রোহ, সে সিপাহী বিদ্রোহ হোক, নীল বিদ্রোহ হোক, সাঁওতাল বিদ্রোহ হোক, মুন্ডা বিদ্রোহ, চুয়ার, যে কোনো বিদ্রোহ ব্যর্থতার 3টে কমন কারণ দিবেন। এক হচ্ছে উন্নত অস্ত্রশস্ত্রের অভাব। সাঁওতালরা কি নিয়ে বিদ্রোহ করেছিল? তীর, ধনুক, বল্লম, বর্ষা, টাঙ্গি বা বাটুল। ইংরেজদের কাছে কি ছিল? বন্দুক, কামান, গোলা বারুদ।
তাহলে এটা অসম না? মনে করো আমি তরবারি নিয়ে কাউকে মারতে গেলাম, সে তার কাছে আছে একে পড়ে দিবে, তাহলে এটা কোনোদিন হবে লড়াই? তো সেই তবুও সাঁওতালরা কিন্তু তাদের এই সামান্য অস্ত্রশস্ত্র নিয়ে ব্রিটিশদের আধুনিক অস্ত্রশস্ত্রের বিরুদ্ধে মোকাবিলা করেছিল। তাহলে 1 নম্বর পয়েন্ট কি ব্যর্থতার? উন্নত অস্ত্রশস্ত্রের অভাব। এটা যে কোনো বিদ্রোহের ব্যর্থতার কারণ দিতে পারবেন। 2 নম্বর যোগ্য নেতৃত্বের অভাব। দেখো এই সাঁওতাল, চুয়ার, কোল, ভিল এরা কারা? এরা আদিবাসী জনজাতি। এরা চাষাবাদ করতো, জঙ্গল থেকে কাঠ টাঠ সংগ্রহ করে জীবন জীবিকা চালাইতো। এদের তো যুদ্ধ আর পেশা ছিল না। কিন্তু ইংরেজ সৈন্য, ইংরেজ সেনাপতি, ওরা তো বহু যুদ্ধের অভিজ্ঞতা, ওরা যুদ্ধই করে সবসময়, ট্রেনিং আছে, তাই না? ওদের দক্ষ সেনাপতি ছিল। পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ পড়েন নাই? বিভিন্ন যুদ্ধে ওরা কত যুদ্ধ করছে, বিভিন্ন সেনাপতি ছিল, যুদ্ধে ছিল ওদের পেশা। ওই জন্য ওরা দক্ষ ছিল, অভিজ্ঞতাপূর্ণ ছিল। আর হচ্ছে যোগাযোগের অভাব, কমিউনিকেশন একটা গ্যাপ ছিল। মনে করো ইংরেজদের কোনো কোথাও সেনা একদল সৈন্য আছে, ওদের জন্য আবার ব্যাকআপ টিম থাকে, আবার রসদ মানে গোলাবারুদ ফুরিয়ে গেছে, খাবার ফুরিয়ে গেছে, সাপ্লাই লাইন থাকে একটা। কিন্তু এই সমস্ত বিদ্রোহে কিন্তু ছিল না, বিক্ষিপ্ত হয়েছিল না। মনে করো কুচবিহারে একটা হতেছে, দিনাটায় একটা হতেছে, বা শিলিগুড়িতে একটা আছে, এতে কারোর সঙ্গে কারো কোনো যোগাযোগ নেই, এতে সাপ্লাই লাইনও নেই, এতে রসদ ফুরিয়ে গেলে কেউ ব্যাকআপও নেই, সাহায্য করার নেই। কিন্তু ব্রিটিশদের কিন্তু এটা ছিল। তোমরা জানেন রেলপথ চালু হয়েছিল, রেলপথের মাধ্যমে সেনা পাঠানো, খাদ্য পাঠানো। তারপরে টেলিগ্রাফ চালু হয়েছিল, রেলপথ ধারে ধারে টেলিগ্রাফের মাধ্যমে খবর পাঠানো। এই কমিউনিকেশন গ্যাপটা ছিল, এটা একটা বিদ্রোহের ব্যর্থতার অন্যতম কারণ। এই বিদ্রোহীদের ছিল না, ইংরেজদের ছিল। বোঝা গেল ব্যাপারটা? তাহলে সাঁওতালের ভিতরে কারণ, গুরুত্ব সব প্রশ্ন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে।